আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে প্রথম অধ্যায়ের মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। দেখো, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এই যে পরিশিষ্ট অংশ নিয়ে। দেখো, প্রতিটা পৃষ্ঠায় কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্যে আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। পূর্ববর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছি, যা মূলদ সংখ্যা হিসেবে পরিচিত। তার মানে মূলদ সংখ্যা কিগুলা? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 2 3 4 5। পূর্ণ সংখ্যা কোনগুলা? সেই এইগুলাই 1 2 3 4 5, যেগুলাতে দশমিক নেই। ওকে। আবার ভগ্নাংশ কোনগুলা? 5/3, এগুলো 6/7, এগুলো হচ্ছে ভগ্নাংশ। তো এই অধ্যায় শেষে আমরা যেগুলো শিখবো, এগুলো হচ্ছে এই জিনিসগুলো আমরা শিখবো। বর্গ ও বর্গমূল ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো, বর্গ বর্গমূল কি? দেখো, বর্গ একটি আয়ত যার বাহুগুলো কি সমান, পরস্পর সমান থাকে। বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি? ক গুণন ক, বর্গ একক হবে। অর্থাৎ ক বর্গ একক, ক স্কয়ার বর্গ একক। দেখো, ক আর ক, এই দুই ক গুণ করলে কি হবে? ক স্কয়ার হবে। বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ক স্কয়ার বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে ক একক। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো, একটা মার্বেলের চিত্র দেওয়া আছে। বলছে, চিত্রে 9টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে। সমান দূরত্বে প্রতিটি সারিতে 3টি সারিতে মার্বেল সাজানো আছে। তো মোট মার্বেলের সংখ্যা 3 গুণন 3। এই লাইনে আছে 3টা আর এই লাইনে আছে 3টা। যেহেতু বর্গাকারে সাজানো আছে, তাহলে 3 গুণন 3 কত হবে? 9। আচ্ছা, এর আগে আমাদের কি দিতে হবে? 3 স্কয়ার। এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা কি সমান, তাই চিত্রটি বর্গাকৃতির। ফলে 3 এর বর্গ 9 একক আর 9 এর বর্গমূল হচ্ছে 3। ওকে। এখন কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ, এবং সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল। কোন সংখ্যাকে, ধরো 2 কে 2 দিয়ে গুণ করলাম, গুণ করার পর কত পেলাম? 4 পেলাম। তো এই 4টা হলো কি? বর্গ। আর মূল কি? মূলে ছিল কি? 2, 2 হচ্ছে বর্গ মূল। পরবর্তী পৃষ্ঠায় এখানে একটা চার্ট দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার 2 এ, যে বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1, তাহলে বর্গের ক্ষেত্রফল হবে কি? x স্কয়ার, মানে 1 গুণন 1, অর্থাৎ x স্কয়ার বর্গ মিটার। 2, তো 2 কে আমরা 2 বার গুণ করব, 2 গুণন 2 4, তার মানে 2 স্কয়ার হবে। 3 এর ক্ষেত্রে একই, 3 গুণন 3, 3 3 9, 9 এর উপরে স্কয়ার হবে। এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। 5 এর ক্ষেত্রে 5 গুণন 5 25, তাই বর্গের ক্ষেত্রফল কি লিখতে হবে? 25, মানে 5 স্কয়ার। ঠিক একইভাবে 7 গুণন 7, 7 7 49, এটা লিখতে হবে কি? 7 স্কয়ার। এর উপরে দিল একই, এ গুণন এ, এটা হচ্ছে কি? এ স্কয়ার। এভাবে 1 4 9 25 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্যগুলো হলো এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। ওকে, তাহলে 1 4 9 25 49 সংখ্যাগুলো কি? পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি কি? স্বাভাবিক সংখ্যা হয়। ওকে, যেমন 21 এর বর্গ হচ্ছে 21 স্কয়ার। 21 এর স্কয়ার, তার মানে 21 কে 2 দিয়ে গুণ দিলে কত হবে? 441। একটি পূর্ণবর্গ সংখ্যা, এবং 441 এর বর্গমূল হচ্ছে 21, একটি স্বাভাবিক সংখ্যা। তো সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা যদি m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n দ্বারা কি n স্কয়ার আকারে প্রকাশ করা হয়, তবে m বর্গ সংখ্যা আর m সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। পরে দেখো, বর্গ সংখ্যার ধর্ম। এখানে দেওয়া আছে একটা চার্ট। নিচে সারণীতে 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া আছে, খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। দেখো, এখানে কি 1 হচ্ছে সংখ্যা, তো 1 এর বর্গ সংখ্যা কি হবে? 1ই হবে। এখানে 2 হচ্ছে সংখ্যা, 2 এর বর্গ কি হবে? 4 হবে, কারণ 2 দোকানে 4। ঠিক একইভাবে 3 এর হলো 9, তো 4 এর কত হবে? 4 এর হবে কত? 4 4 এর কত? 16। তো আমরা এখানে কত লিখবো? এখানে আমাদের লিখতে হবে কত? 16 লিখতে হবে। ঠিক একইভাবে 7 আছে, তো 7 7 7 কত? 49। তো এই খালি ঘরে আমরা কত লিখবো? 49 লিখবো। ওকে, তারপরে আছে কত? 10 10 10 এ কত? 100। 10 10 এ 100, আমরা এই জায়গায় লিখবো কত? 100 লিখবো। তো পরে খালি ঘর আছে কত? 12 12 কে 2 বার 2 গুণ করব, 12 কে 2 12 12 হচ্ছে 144, এখানে আমরা লিখবো 144। ওকে, তারপরে আছে কত? 15 15 15 গুণ করলে আমরা ক্যালকুলেটর সাহায্য করতে পারি।
15 15 হচ্ছে 225, এখানে লিখবো 225। ওকে, তারপরে আছে কত 20। দেখো 20 20 এ 2 দিয়ে কত 4, 20 20 এ গুণ করলে হবে 400। ওকে, তার মানে আমাদের এখানে লিখতে হবে কত 400 লিখতে হবে। ওকে, এখন সারণীভুক্ত সংখ্যাগুলোর একক গড়ের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। একক গড় কোনগুলা? এই যে এগুলো হচ্ছে একক। তো লক্ষ্য করি যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 বা 9, কোনো বর্গ সংখ্যার একক স্থানে 2 3 7 8 অঙ্কটি নেই। এই যে আমরা বর্গগুলি বের করছি, কত হয়েছে 1 হয়েছে 4 হয়েছে 9 হয়েছে 6 হয়েছে 5 হয়েছে, কিন্তু কোনোটাতেই এককের ঘরে কি পাই নাই, 2 পাই নাই, 3 পাই নাই, 7 পাই নাই এবং 8 পাই নাই। তার মানে কি এই অঙ্কগুলি যদি থাকে তাহলে সেই সংখ্যাটা কি বর্গ সংখ্যা হবে না, এটাকে বর্গ বের করা যাবে না। দেখো এখানে ওই যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 9 হলে কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? হ্যাঁ, এটা কি উত্তর কি হবে, বর্গ সংখ্যা হবে, কারণ এটা আমরা অলরেডি দেখেছি। তাহলে কি কি থাকলে বর্গ সংখ্যা হবে না? যে 2 3 7 8। তো নিচের সংখ্যাগুলির কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। এখন আমাদেরকে একটা কাজ দিয়েছে, দেখো 2 থাকলে এটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে না। তারপর 7 থাকলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে না। 3 থাকলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে না। এটা শেষে 3 আছে, পূর্ণবর্গ সংখ্যা হবে না। এটা শেষে 8 আছে, এটাও কি পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো 5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। তো ঠিক একইভাবে তুমি যে কোনো 5টি সংখ্যা লিখতে পারো। ধরো 5 দিলা, শেষে একটা 8 দিয়ে দিলা, তাহলে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে না। আরেকটা সংখ্যা হলে 7 দিলা, শেষে একটা 9 দিলা, তারপরে এখানে একটা কত দিলা 3 দিলা, 3 দিলেও সেটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে না। অর্থাৎ শেষে 2 3 7 8 থাকলেই হলো। তাহলে আমি আরেকটা সংখ্যা দিলাম 7 দিলাম, 2 দিলাম, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। ওকে, আরেকটা সংখ্যা দিলাম 7 দিলাম, 8 8 দিয়েছি, এখন দিতে হবে 7। তাহলে এই সংখ্যাগুলি কি পূর্ণবর্গ সংখ্যা মানে 4টা হয়েছে। আরেকটা লিখলাম, ধরো 8 দিলাম, আর দিলাম কত 2 দিলাম, তাহলে এই সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা নয়। ওকে, এখন পরবর্তী পৃষ্ঠায় দেখো এখানে বলছে এবার সারণী থেকে এক স্থানে 1 রয়েছে এমন বর্গ সংখ্যা নেই। দেখো এই যে আমাদের সারণী ছিল, এইগুলার এক স্থানে 1 রয়েছে কত, এই যে 1 এর মধ্যে ছিল, তারপরে কততে ছিল একক স্থানে, এই যে 9 এর মধ্যে আছে। ঠিক একইভাবে প্রত্যেকটা যেগুলো একক স্থানে অঙ্ক আছে এই সারণী থেকে এই এমন সংখ্যাগুলো এখানে নিয়েছি। ওকে, দেখো কি কি 1 আছে, শেষে কত 1। আচ্ছা, এখানে 81 কত ছিল, 9 থেকে 81, 11 থেকে ছিল 121। ওকে, আর 361 এটা কত বর্গমূল ছিল কত 19। ঠিক একইভাবে দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক ড্যাশ কত হবে, তাহলে কত হবে 1 হবে। বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে 1 হবে। বর্গমূল ছিল কত 3, বর্গ সংখ্যা কত 9। ওকে, তো 49, এখানে হচ্ছে 7, 139, এখানে কত 13। তাহলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক কত হবে, 3 বা 7 হলে বর্গ সংখ্যার একক কত হবে, এই যে বর্গ সংখ্যার একক কত হবে 9 হবে। ওকে, 16 শেষে কত 16, অর্থাৎ 4 16, 6 6 36, 14 14 196, 16 16 কত 256। দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে তাহলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে 6 হবে। ওকে, এখানে আমরা কত লিখবো 6 লিখবো। যে সংখ্যার সর্বডানের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 3 7 8 হবে তা পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আমরা পূর্ণবর্গ সংখ্যা 9 গুলো এগুলো সহজেই চিনবো। যে সংখ্যা শেষে বিজোড় সংখ্যা 0 থাকে ওইটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর হচ্ছে একক স্থানীয় অঙ্ক 1 4 5 6 9 হলে তা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, যেরকম 81 64 25 36 49 ইত্যাদি। আবার সংখ্যার ডান দিক থেকে যদি জোড়া সংখ্যা 0 থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা, যেমন 100 আছে এটা পূর্ণবর্গ হবে, 49 আছে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমাদের একটা কাজ, সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করব। তারপর নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানে অঙ্কটি কত হবে। 4 আছে বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক 4 আছে কোথায়, এই যে একটা পেয়েছি, কত 4 পেয়েছি। ওকে, আর আছে কত
64 পেয়েছি, যেটার একক স্থানীয় অঙ্ক কত আছে, 4 আছে। আর কত আছে এখানে, 144 পেয়েছি, যেটার একক স্থানে কত আছে, 4 আছে। এবং কত পেয়েছি, 324 পেয়েছি, যেগুলার একক স্থানে অর্থাৎ শেষের অঙ্কে প্রথমে কত আছে, 4 আছে। দেখো এইখানে ঠিক একইভাবে আমরা এরকম ভাবে একটা বর্গ সংখ্যাগুলি লিখব। লিখার পরে এইভাবে লিখব যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হলে, 4 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে কত থাকবে, 4 থাকবে। নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে, দেখো বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত, এখানে 3, এখানে একক স্থানীয় অঙ্ক কত 6, একক স্থানীয় অঙ্ক কত 5, এখানের একক স্থানীয় অঙ্ক কত আছে 4, এটার একক স্থানীয় অঙ্ক কত আছে, 0 আছে। ওকে।